গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের কয়েনের সেকেন্ড পার্টটা আলোচনা করার কথা ছিল। আরেকটি ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক থিসিস কয়েনের। আচ্ছা, আজকে আমি এটা রেডি করতে পারিনি, কি বলে, পিপিটিটা রেডি করতে পারিনি। আমি পরে পিপিটিটা সাজিয়ে নিয়ে দিয়ে দেবো, বা আমার যে রাইট আপটা আছে, যে পয়েন্ট পয়েন্ট করে রাইট আপটা আছে, সেটাও আমি দিয়ে দিতে পারি। কয়েনের আরেকটি বিখ্যাত প্রবন্ধ, তার প্রথমের দিকের রচনার একটি অন্যতম বিখ্যাত প্রবন্ধ, টু ডগমাস অফ এম্পিরিসিজম। এই প্রবন্ধটি নিয়ে আলোচনা হবে, এবং এখানে কোয়াইনের তার প্রথমের দিকের দার্শনিক যে তত্ত্বগুলো রয়েছে, সেই তত্ত্বগুলি কিভাবে এখানে একটা ন্যাসেন্ট স্টেজে তিনি আলোচনা করেছেন, সেটাকে আলোচনা করা হবে। এই প্রবন্ধটি মূলত ওয়াইন 1960 সালে আমেরিকান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন বলে যে বিখ্যাত একটি সংস্থা, মানে অ্যাসোসিয়েশন, ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন আছে, সেটা এখনো তার নিয়মিত মিটিং হয়। তার অনেকগুলো ডিভিশন আছে, ইস্টার্ন ডিভিশন, ওয়েস্টার্ন ডিভিশন, সেন্ট্রাল ডিভিশন, এরকম অনেক ডিভিশন আছে। যাই হোক, 1960 সালে এই আমেরিকান ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশনের একটি অধিবেশনে কোয়াইন এই প্রবন্ধটি পাঠ করেছিলেন, এবং তার পরের বছরই 1961 সালে প্রবন্ধটি প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি তার ফ্রম এ লজিক্যাল পয়েন্ট অফ ভিউ বলে যে গ্রন্থ, কালেকশন অফ এসেজ রয়েছে, অ্যান্থোলজি রয়েছে, সেইখানে তিনি এটা রিপ্রিন্ট করেন, যেটা আপনাদের আমি শেয়ার করেছি অলরেডি গ্রুপেতে। তো এই প্রবন্ধটি খুব যুগান্তকারী প্রবন্ধ। আমরা লজিক্যাল পজিটিভিজম পড়ানোর সময় এটাকে আমরা উল্লেখ করেছিলাম যে এই প্রবন্ধ কিভাবে লজিক্যাল পজিটিভিজমের যে মূল তত্ত্ব, যে মূল বেসিক যে অ্যাপ্রোচটা ছিল, সেই অ্যাপ্রোচটাকেই একেবারে ধ্বংস করে দেয় বলা যায়। এছাড়াও এই 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 প্রবন্ধের আরো অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, তো সেগুলো আমরা আলোচনা করব। যে যে বিষয়টা দিয়ে আমরা শুরু করতে চাই, লজিক্যাল পজিটিভিজম আলোচনা করার সময় ইয়ার বা অন্যান্য লজিক্যাল পজিটিভিস্টদের মতামত যখন আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে সেখানে লজিক্যাল পজিটিভিস্টরা ওই অর্থপূর্ণতার মানদণ্ড নিয়ে আলোচনা করেছেন, যেখানে তারা প্রথমেই অর্থপূর্ণতাটাকে দুই ভাগে, দুই ধরনের অর্থপূর্ণতাকে পার্থক্য করেছেন। একটা হচ্ছে অ্যানালিটিক্যালি মিনিংফুল, আর একটা হচ্ছে এম্পিরিক্যালি মিনিংফুল। অ্যানালিটিক্যালি তার মানে তাদের এই প্রথম ডিভিশন, যেটা যে সব অর্থপূর্ণ বাক্যকে আমরা আইদার অ্যানালিটিক অথবা এম্পিরিক্যাল বা সিনথেটিক এই দ্বিকোটিক বিভাজনে ভাগ করতে পারি। এই বিভাজনের পরে তারপরে আবার তারা যখন অ্যানালিটিক্যালি মিনিংফুলের ক্রাইটেরিয়া কেমন হবে সেটা তারা আলোচনা করেছেন। এরপরে যে গুরুত্বপূর্ণ তারা আলোচনা করেছিলেন যে এম্পিরিক্যাল স্টেটমেন্ট গুলো কেমন ভাবে মিনিংফুল হবে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? ওকে, ফর ক্লিয়ার সাউন্ড ওকে, শোনা যাচ্ছে এখন? শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট তাদের তত্ত্বের মধ্যে ছিল অর্থপূর্ণতার তাৎপর্য, তাৎপর্যপূর্ণতার মানদণ্ড বা অর্থপূর্ণতার মানদণ্ড। সেখানে তারা ওই এম্পিরিক্যাল মিনিংফুলনেস নিয়ে তাদের অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল। সেখানে যাই হোক, তাদের যে যতগুলোই ক্রাইটেরিয়া দিক না কেন, প্রত্যেকটা দার্শনিক যে আলাদা আলাদা ক্রাইটেরিয়া দিয়েছেন, তাদের মধ্যে একটা বেসিক প্যাটার্ন ছিল, যেটা তারা প্রত্যেকেই ওই বাক্যগুলিকে কিছু অভিজ্ঞতাপূর্ণ অভিজ্ঞতা কি বলা যায়, এক্সপ্রেসিং সেন্টেন্স, যেগুলোকে আমরা অবজারভেশন সেন্টেন্স বলছিলাম, অভিজ্ঞতা প্রকাশক বাক্য, এইরকম কিছু প্রাইমারি
ইউনিটে ভেঙে নিয়েছিল, বা তারা দেখাতে চেয়েছিল যে ল্যাঙ্গুয়েজের এম্পিরিক্যালি মিনিংফুল যে বাক্যগুলি আছে সেগুলোকে আমরা এরকম কিছু প্রাইমারি ইউনিটে ভেঙে নিতে পারি, যে ইউনিটগুলো আসলে আমাদের অভিজ্ঞতাকে সরাসরি বর্ণনা করে। তো এইরকম অভিজ্ঞতা বর্ণনাকারী কিছু প্রাইমারি আনঅ্যানালাইজেবল সেন্টেন্সে তারা সমগ্র অভিজ্ঞতা ভিত্তিক বচনগুলিকে বিশ্লেষণ করে দেখিয়েছিল যে এইভাবে যুক্ত করে আমরা তাদেরকে মিনিংফুল দেখাতে পারি, যে অভিজ্ঞতা ভিত্তিক বচনগুলো এইভাবে মিনিংফুল হচ্ছে, এবং সেগুলো যুক্ত করে যে কমপ্লেক্স বাক্যটা হচ্ছে সেটা এইভাবে মিনিংফুল হচ্ছে। তো এটাকে আমরা এক ধরনের রিডাকশনিজম বা এই বাংলা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, রিডাকশনিজম বলতে পারি। হ্যাঁ, রিডাকশনিজমটা কিভাবে এলো? রিডাকশনিজমটা আমরা বুঝে নিই যে যে কোনো ধরনের অভিজ্ঞতা ভিত্তিক বচনকে বা বিবৃতিকে আমরা কি করছি, লজিক্যাল পজিটিভিস্টরা কি করছেন, যে সেটাকে এমন কিছু মৌলিক বাক্যে রূপান্তরিত করছেন, মৌলিক বাক্যে ব্যাখ্যা করছেন, যে মৌলিক বাক্য সরাসরি আমাদের অভিজ্ঞতাকে বর্ণনা করে, সরাসরি অভিজ্ঞতাকে কি বলে সেগুলো অভিজ্ঞতাকে প্রকাশ করে, এইরকম বলতে পারি। তো এইভাবে একটা রিডাকশনিজমের তারা সহায়তা নিয়েছিলেন। মোটামুটি যদি সব ধরনের ভেরিফিকেশনিজম, ফলসিফিকেশনিজম, ইভেন ট্রান্সলেটেবিলিটি ক্রাইটেরিয়া, যে ক্রাইটেরিয়াগুলো আমরা আলোচনা করেছিলাম সবগুলোতে কিন্তু এই একই ধরনের একটি পদ্ধতি আমরা দেখতে পাই। তো কোয়াইন এম্পিরিসিজমের এই দুটি, মডার্ন এম্পিরিসিজমের এবং অনেকটা ক্লাসিক্যাল এম্পিরিসিজমেরও এই ধরনের এই দুটি অ্যাপ্রোচ আমরা দেখতে পাই। তো মডার্ন এম্পিরিসিজম এবং ক্লাসিক্যাল এম্পিরিসিজমের প্রায় প্রত্যেকেই কিন্তু কম বেশি এই ধরনের একটা এই দুটি তত্ত্বকে তারা সাবস্ক্রাইব করে, তারা স্বীকার করে। তো এই দুটিকে তিনি ডগমা বলেছেন। ডগমা বলতে গিয়ে আমি এর আগে বলেছিলাম, ডগমা মানে হচ্ছে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্টেড বিলিভ। হ্যাঁ, তার মানে এমন একটা বিশ্বাস যেটাকে আমরা যুক্তি দিয়ে বিচার না করে, কোন রকম কোনো যুক্তি সহ বিশ্লেষণ, যুক্তি সহ তার একটা অ্যানালিসিস না করে সেটাকে যদি আমরা গ্রহণ করি, সেই ধরনের বিলিফকে, সেই ধরনের বিশ্বাসকে আমরা ডগমা বলতে পারি। বা অনেক সময় আমরা বাংলায় বলি গোঁড়া বিশ্বাস, গোঁড়া। তো সেই রকম একটা যেগুলোকে আমরা যার জাস্টিফিকেশন, যার রেশনাল এস্টাবলিশমেন্ট, রেশনাল ক্রিটিসিজম করার ধার ধারি না, এই ধরনের যে বিলিফ গুলোকে আমরা ডগমা বলে থাকি। তো এম্পিরিসিস্টরা ইনফ্যাক্ট এই টু ডগমাস অফ এম্পিরিসিজমের যে দুটো ডগমার কথা বলা হয়েছে সেটা শুধু মডার্ন এম্পিরিসিস্ট অর্থাৎ লজিক্যাল এম্পিরিসিস্টদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার একটা সেটাকে আমরা বৃহত্তর ক্ষেত্রে ক্লাসিক্যাল এম্পিরিসিস্ট যারা, তাদের ক্ষেত্রেও এটা আমরা প্রয়োগ করতে পারি। তাদের ক্ষেত্রেও দেখতে পারি যে এই ধরনের ডগমা তারা স্বীকার করে নিয়েছিলেন। তো যাই হোক, এম্পিরিসিস্ট কোয়াইন বলছেন যে এম্পিরিসিস্টে এইরকম দুটি গোঁড়া বিশ্বাস, আনক্রিটিক্যালি অ্যাকসেপ্টেড বিলিফ তারা স্বীকার করেন, এবং সেইগুলোকে তিনি তার যে লজিক্যাল ইনকনসিস্টেন্সি কোথায় রয়েছে, লজিক্যাল প্রবলেমস কি, ইস্যুস কি অ্যারাইজ করেছে, সেটাকে তিনি অ্যানালিসিস করেছেন তার বিখ্যাত প্রবন্ধ টু ডগমাস অফ এম্পিরিসিজম প্রবন্ধ। আচ্ছা, আপনাদের কাছে যদি গ্রন্থটা থাকে একটু সামনে রাখবেন, আমি টাইম টু টাইম ওখানে একটুখানি রেফার করব বা পড়ে নেব। তো বিংশ শতাব্দীর যে উল্লেখযোগ্য যে প্রবন্ধ বা গ্রন্থ অ্যানালিটিক ফিলোসফির একেবারে কি বলা যায় দিক নির্দেশ করে দিক নির্ণয় করে দিয়েছিল, তার মধ্যে এই প্রবন্ধটি কিন্তু অন্যতম, টু ডগমাস অফ এম্পিরিসিজম। তো এটি যেমন আমি বললাম যে এম্পিরিসিস্টের যে ডগমাগুলি রয়েছে, আনক্রিটিক্যালি অ্যাকসেপ্টেড বিলিফ, সেগুলোকে তিনি সমালোচনা করেছেন। তৎসত্ত্বেও এমন নয় যে কোয়াইন এম্পিরিসিজমকে পরিত্যাগ করেছে, এটা আমরা মানে এটা হয়নি। কোয়াইন নিজে একজন এম্পিরিসিস্ট ছিলেন, কিন্তু তিনি
ওই ক্লাসিক্যাল এম্পিরিসিস্ট এবং লজিক্যাল এম্পিরিসিস্টের থেকে তার এম্পিরিসিজমটা একটু আলাদা রকমের ছিল। তো তিনি এম্পিরিসিজমের ডগমাগুলি অস্বীকার করলেও, সমালোচনা করলেও এম্পিরিসিজমের দুটি মৌলিক ধারণাকে, মৌলিক তত্ত্বকে, কার্ডিনাল টেনেটকে তিনি কিন্তু মেনে নিয়েছিলেন। এক হচ্ছে যে বিজ্ঞানের জন্য যে ধরনের প্রমাণ প্রয়োজন, বিজ্ঞানের ক্ষেত্রে যা ধরনের প্রয়োজন, বা এম্পিরিক্যাল স্টেটমেন্টের ক্ষেত্রে, এম্পিরিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যে ধরনের প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ, এভিডেন্স প্রয়োজন, সবগুলোই কিন্তু সেন্সারি এভিডেন্স, সবগুলোই কিন্তু আমাদের ওই সেন্স এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে এভিডেন্স দিতে হয়। এইটাকে কিন্তু তিনি মেনে নিয়েছিলেন। হ্যাঁ, দ্বিতীয় যে বিষয়টি তিনি কিন্তু অস্বীকার করেননি, যে শব্দের অর্থের আলোচনার ক্ষেত্রে বা শব্দের অর্থের বিশ্লেষণের ক্ষেত্রে শেষ পর্যন্ত একদম একদম ফাইনাল লেভেলে গিয়ে আমাদের কিন্তু এই সেন্স এক্সপিরিয়েন্সের যে এভিডেন্সের উপরেই নির্ভর করতে হয়। তাহলে সাক্ষ্য প্রমাণ হিসেবে এই যে অভিজ্ঞতা ভিত্তিক যে উপাদান রয়েছে, সেই অভিজ্ঞতা ভিত্তিক উপাদানের উপরেই কিন্তু আমাদের নির্ভর করতে হয় অর্থের আলোচনার প্রসঙ্গে। এই দুটি তত্ত্বকে তিনি কিন্তু এম্পিরিসিজমের এই দুটি তত্ত্বকে কিন্তু তিনি মেনেই নিয়েছিলেন তার আলোচনাতে, তার দর্শনে তিনি এটা অস্বীকার করেন। তো কোয়াইন নিজেই এম্পিরিসিস্ট ছিলেন। কোয়াইনের এম্পিরিসিজমটা একটু অন্য রকমের। সেটা মানে তিনি যে এম্পিরিসিস্ট নন এইটা বলা যাবে না, কারণ তিনি এম্পিরিসিজমের যে মৌলিক ত্রুটিগুলো ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছিলেন, বরং তার এই প্রবন্ধের মধ্যে দিয়ে এটা বলা যেতে পারে। তো প্রথম এখানে যে ফার্স্ট ডগমাটার কথা আমরা আলোচনা করব, যেটা হচ্ছে যে কোয়াইন, আমরা কান্ট অনওয়ার্ডস, কান্টের পর থেকে আমরা মোটামুটি এই ডগমাটা খুব স্পষ্টভাবে দেখি যে ক্লাসিক্যাল এম্পিরিসিস্ট ইনক্লুডিং কান্ট অ্যান্ড অল আদার লজিক্যাল এম্পিরিসিস্ট, তারা ওই অ্যানালিটিক এবং সিনথেটিকের মধ্যে একটা ক্লিয়ার কাট ডিস্টিংশন করেন। যে অ্যানালিটিক বাক্য, যেগুলো তার যে অ্যানালিটিকের, এই কান্টের যে অ্যানালিটিকের যে ডেফিনিশন ছিল, যে সাবজেক্ট কনসেপ্টকে অ্যানালিসিস করলে প্রেডিকেট কনসেপ্ট পাওয়া যায়, বা সাবজেক্ট কনসেপ্ট কন্টেন্টস দ্য প্রেডিকেট কনসেপ্ট। হ্যাঁ, এইভাবে আমরা অ্যানালিটিক বচনের ব্যাখ্যা দিয়েছিলাম বা পেয়েছিলাম। আর সিনথেটিক রুলসের ক্ষেত্রে কি হয়, সেটা হচ্ছে জগতের সত্যতা সম্বন্ধে, মানে বাক্য জগৎ সম্বন্ধীয় নতুন তথ্য জ্ঞাপক বাক্য, এবং সেখানে সাবজেক্ট কনসেপ্টকে, মানে যদি কান্সিয়ান ভাষায় বলি, সাবজেক্ট কনসেপ্টকে অ্যানালিসিস করলে প্রেডিকেট কনসেপ্ট পাওয়া যায় না, বা সাবজেক্ট কনসেপ্ট ডাজ নট ইনক্লুড প্রেডিকেট কনসেপ্ট। তো এই যে বিশ্লেষক বাচনকে এক্সপ্লিকেটিভ বলেছিলেন, যে শুধু বিধের ধারণাটি উদ্দেশ্য ধারণাকে নতুন করে বিশ্লেষণ করে, নতুন করে কিছু উদ্দেশ্য ধারণা বিধের ধারণাতে নতুন কিছু তথ্য জ্ঞাপন করেন। এগুলো আমরা কান্ট পড়ার সময় পড়েছিলাম। সিনথেটিক বাক্যগুলি কি হয়, সিনথেটিক বাক্য বা সিনথেটিক বিবৃতি বা বচন, বা কান্টের ভাষায় যদি জাজমেন্ট বলি বা নলেজ বলি, সেখানে কি হয়, সিনথেটিক এর ক্ষেত্রে বিধের ধারণা উদ্দেশ্যের ধারণার সম্বন্ধে নতুন তথ্য প্রদান করে, তাই এটা তথ্য জ্ঞাপক। হ্যাঁ, তো এইভাবে আমরা অ্যানালিটিক সিনথেটিকের ডিস্টিংশন করেছিলাম। কোয়াইন বলছেন যে এই যে ডিস্টিংশন, এই যে ক্রাইটেরিয়া কান্ট দিয়েছেন বা লজিক্যাল পজিটিভসরা দিয়েছেন, মূলত তিনি কান্টের ক্রাইটেরিয়ারও সমালোচনা করেছেন, ধরে ধরে সমালোচনা করেছেন। তিনি বলছেন যে এই যে কন্টেনমেন্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ এই সাবজেক্ট কনসেপ্ট কন্টেন্টস দ্য প্রেডিকেট কনসেপ্ট, এই যে কন্টেনমেন্টের যে ধারণা, এই ধারণাটি প্রথমত আমরা কনসেপচুয়াল, একটা কনসেপ্ট কিভাবে আর একটা কনসেপ্টকে কন্টেন্ট করে, ধারণ করে, সেইটা বোধগম্য হয় না, সেটা স্পষ্ট হয় না, স্পষ্ট করে বোঝানো সম্ভব নয়। কেননা আমরা কন্টেনমেন্ট বলতে বুঝি, কন্টেনমেন্ট একটা
ফিজিক্যাল কনসেপ্ট, মানে কন্টেনমেন্ট বলতে ফিজিক্যাল কন্টেনমেন্ট বুঝি। তার মানে একটা বড় বস্তু আর একটা ছোট বস্তুকে কন্টেন্ট করতে পারে। মানে আমরা যেমন ধরি যে ধরতে পারি যে একটা কন্টেনার, হ্যাঁ, তার আকারটা বড়, তার মধ্যে একটা ভ্যাকুয়াস পার্ট রয়েছে, সেখানে আর একটা ছোট কন্টেনার ঢুকতে পারে, বা জল ঢুকতে পারে, বা অন্য কোনো কিছু ঢুকতে পারে। তাহলে একটা ফিজিক্যাল অবজেক্ট contains another physical objects, one physical object contains another physical objects। তাহলে এই কন্টেনমেন্টের ধারণা এরকম ফিজিক্যালি আমরা বুঝি, ফিজিক্যাল অবজেক্টের নিরিখেই বুঝে থাকি। একটা কনসেপ্ট কিভাবে আরেকটা কনসেপ্টের অন্তর্ভুক্ত হয়, হ্যাঁ, সেটা বোঝা, সেটা স্পষ্ট করে কারণ বলতে পারিনি, সেটা বোঝানো অতটা স্পষ্ট নয়। তো কোয়াইন এটা বললেন যে আসলে কান্ট এটাকে একটা মেটাফোর হিসাবে ব্যবহার করেছেন, মেটাফরিক্যাল একটা উপমার মতো ব্যবহার করেছেন। তো এই ব্যবহারটা যথাযথভাবে স্পষ্ট নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে বিভাজনটা করা হলো, অ্যানালিটিক সিনথেটিকের যে বিভাজন কান্ট যেভাবে করেছিলেন, সেখানে এই যে অল ব্যাচেলার্স আর আনম্যারিড, এখানে ব্যাচেলার, আমি কান্টের দেওয়া উদাহরণ যদি আমরা মনে করার চেষ্টা করি, সেখানে অল ব্যাচেলার্স আর আনম্যারিড, এই বাক্যটার মধ্যে ব্যাচেলার এটা যদি সাবজেক্ট কনসেপ্ট হয়, এটাকে এক্সপ্লেন করলে আনম্যারিড ম্যান, হ্যাঁ, বা আনম্যারিড মেন এইরকম পাওয়া যায়। তাহলে অল ব্যাচেলার্স আর আনম্যারিড, হ্যাঁ, আনম্যারিড কনসেপ্টটা প্রেডিকেট কনসেপ্ট, এটা অলরেডি ব্যাচেলার এই কনসেপ্টের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এরকম করে তিনি ব্যাখ্যা করেছিলেন। দ্বিতীয় যে সমস্যাটার কথা তিনি বলছেন, যে এই ধরনের এই যে ক্রাইটেরিয়াটা তিনি দিয়েছিলেন, কারণ যে ক্রাইটেরিয়া দিয়েছিলেন সেই ক্রাইটেরিয়াটা মূলত এরকম সাবজেক্ট প্রেডিকেট আকারের অ্যাফার্মেটিভ যে বাক্যগুলি রয়েছে সেই ক্ষেত্রেই আমরা প্রয়োগ করতে পারি। বাট দেয়ার আর সাম আদার কাইন্ড অফ সেন্টেন্সেস, এক্সিস্টেন্সিয়াল বাক্য বা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্রাইটেরিয়া প্রয়োগ করতে পারি না। তাহলে সাত্ত্বিক বাক্য বা অস্তিত্ব বোধক যে বাক্যগুলি রয়েছে, হ্যাঁ, সেই বাক্যের ক্ষেত্রে, হ্যাঁ, বা নেগেটিভ এক্সিস্টেন্সিয়াল, দেয়ার আর আদার কাইন্ড অফ ক্যাটেগরিক্যাল সাবজেক্ট প্রেডিকেট আকারের বাক্য ছাড়াও দেয়ার আর আদার কাইন্ডস অফ সেন্টেন্স, আদার টাইপ অফ সেন্টেন্সেস, হ্যাঁ, যেখানে কিন্তু আমরা এই ধরনের ক্রাইটেরিয়াটা প্রয়োগ করতে পারি না। তো এটা আর একটা মানে অসুবিধা, কান্টের যে ক্রাইটেরিয়াটা দিয়েছিলেন একটা সমস্যা থেকে যাচ্ছে। তো এই সমস্যা ছাড়াও কোয়াইন যে ইম্পর্টেন্ট প্রবলেমটি এখানে উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে এই অ্যানালিটিসিটির যে ধারণা, সেটাকে আমরা কোনোদিনই সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারবো না, তার একটা কমপ্লিট, একটা ফ্ললেস ডেফিনেশন আমরা দিতে পারবো না। এখন সেইটাকে ডিফাইন করতে গেলে যে ধারণাগুলি আমরা সাহায্য নিতে পারি, সেগুলো একটা যেমন আমরা বললাম যে কন্টেনমেন্ট ক্রাইটেরিয়া, মিনিং কন্টেনমেন্ট বা কনসেপচুয়াল কন্টেনমেন্ট। এই কনসেপচুয়াল কন্টেনমেন্ট তো এইরকম ভাবে অপর্যাপ্ত হয়। একই রকম ভাবে আরেকটি ধারণাকে আমরা ব্যবহার করতে পারি যে সিনোনিমির ধারণা, অর্থাৎ সমার্থকতার ধারণা। সমার্থকতার ধারণা কি? আমরা বলতে পারি অল ব্যাচেলার্স আর আনম্যারিড, হ্যাঁ, এইটাকে আমরা আসলে ব্যাচেলার শব্দটা এবং আনম্যারিড ম্যান এই দুটি সমার্থক, তাই আমরা অল ব্যাচেলার্স আর আনম্যারিড এইটাকে আমরা অ্যানালিটিক দেখাতে পারছি। বা যদি আমরা বলি এ ইজ এ, এটা অ্যানালিটিক, কেননা এ আর এ এই দুটি অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট, এই দিস টু আর সিনোনিমাস। হ্যাঁ, এই সিনোনিমাস হওয়ার জন্য অ্যানালিটিক, এই বাক্যটি অ্যানালিটিক। আর যেখানে সাবজেক্ট প্রেডিকেট সিনোনিমাস নয়, সেটা অ্যানালিটিক হবে না, সিনথেটিক হবে। তো এরকম সিনোনিমি অর্থাৎ সমার্থকতার ধারণাটাকে ব্যবহার করে আমরা একটা উপায় আছে যেখানে আমরা হয়তো সম্ভাব্য উপায় যেখানে আমরা অ্যানালিটিসিটিকে ব্যাখ্যা করতে পারি, অ্যানালিটিক বাক্যের ব্যাখ্যা দিতে পারি। কোয়াইন এখানে এই সম্ভাব্য প্রস্তাবটাকে উল্লেখ করে তিনি তার সমালোচনা করে বলছেন যে আসলে সিনোনিমির ধারণার সাহায্যে যদি আমরা অ্যানালিটিসিটিকে ব্যাখ্যা করি, তাহলে একটা চক্রকতা চলে আসে। কিভাবে চক্রকতা আসে? যে কোন একটি পদ বা কোন একটি শব্দ আরেকটি শব্দের সিনোনিমাস, এটা আমরা কিভাবে নির্ধারণ করতে পারি?
তো এটা নির্ধারণ করার জন্য আমাদের কাছে যে সম্ভাব্য উপায়গুলো রয়েছে, আমরা একটা বলতে পারি যে ডিকশনারিতে যেভাবে দেওয়া থাকে, লেক্সিকোগ্রাফাররা যেভাবে প্রপোজ করে থাকেন যে এই ওয়ার্ডটা এই ওয়ার্ডের সিনোনিমাস। আপনি যদি অভিধান খুলে দেখেন তাহলে দেখবেন যে, আপনারা যদি অভিধান খুলে দেখেন দেখবেন যে সেখানে প্রত্যেকটা পদের সিনোনিমাস পদ এখানে উল্লেখ করা রয়েছে। তো এইরকম ভাবে সিনোনিমি আমরা এক্সপ্লেন করতে পারি। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে বোধহয় কোনো এরকম সার্কুলারিটি নেই, কিন্তু এই সিনোনিমি আসলে এই এই অ্যানালিটিসিটির উপর নির্ভর। কিভাবে অ্যানালিটিসিটির উপর নির্ভর? দুটি পদ মানে দুটি পদ আমরা বলতে পারি যে এই এর যে ডিকশনারির এই যে প্রপোজাল, ডিকশনারিতে যে আমরা দেখি যে একটা পদ আর একটা পদের সাথে সিনোনিমাস, যে ব্যাচেলার টার্মটাকে ধরি, ইজ সিনোনিমাস উইথ আনম্যারিড ম্যান, এই ব্যাচেলার পদটা আনম্যারিড ম্যানের সাথে সিনোনিমাস। এইরকম যে প্রস্তাবনা আমরা ডিকশনারি লেক্সিকোগ্রাফিক্যাল ডেফিনেশন পাই, সেই ডেফিনেশনের ক্ষেত্রে আমরা আসলে দেখাতে চাই যে এই পদটি এই পদের বদলে ব্যবহার করা যায়। এখন এই ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু ডিকশনারিতে দুটো পদ যে সিনোনিমাস এইটা দেখানো হয়। হ্যাঁ, এখন এই ব্যবহারটা কিভাবে সম্ভব? প্রশ্নটা হচ্ছে যে এই যে ব্যবহার আমরা করে থাকি, মানে ব্যাচেলারের বদলে আনম্যারিড ম্যান, এই যে ব্যবহারটা করে থাকি, ডিকশনারিতে আসলে দুটি শব্দের ব্যবহার, সমার্থক ব্যবহার যে আছে সেইটাই শুধু উল্লেখ করা হয়। তো এই যে উল্লেখটা করা হয়, অর্থাৎ দুটি পদ একই অর্থে ব্যবহার হয়, এই যে এইটাকে উল্লেখ করা তখনই সম্ভব হয় যখন আমরা দেখাতে পারি আসলে দুটি পদ সিনোনিমাস। হ্যাঁ, তাহলে ডিকশনারি সিনোনিমিটির ব্যাখ্যা দিতে গিয়ে যদি আমরা ডিকশনারির হেল্প নিই, ডিকশনারির যে রিকগনিশন দ্যাট টু টার্মস are used in the same sense, or two terms have same meaning, এই যে প্রপোজাল বা এই যে ডিকশনারির এই যে উল্লেখ করা থাকে, সেই উল্লেখটা আসলে আমাদের একটা কি বলা যায়, আগে থেকে চলে আসা ব্যবহারের একটা প্রতিবেদন দিয়ে থাকে, এইটুকুই আমরা বলতে পারি। তো যদি এরকম আগে থেকে একটা ব্যবহার চলে আসছে, একটা পূর্ব বিদ্যমান একটা ব্যবহার আমরা করে আসছি, হ্যাঁ, যে ব্যাচেলার টার্মটাকে আমরা যে অর্থে যে মিনিং এ ব্যবহার করি, আনম্যারিড ম্যান সেই সব এই টার্মটাকেও সেই একই অর্থে একই মিনিং এ ব্যবহার করতে পারি। তাহলে এইটা আমাদের একটা পূর্বে এই ধরনের ব্যবহার, প্রচলিত ব্যবহার, একটা কনভেনশনাল রুল রয়েছে, সেই কনভেনশনাল রুলটাকেই ডিকশনারিতে কিন্তু উল্লেখ করা হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ডিকশনারির এই যে উল্লেখটা সম্ভব হলো কি করে, বা আমরা যে এই সাধারণ ব্যবহারটা করে থাকি, যে ব্যবহারের অনুসারেই ডিকশনারিতে এই দুটি পদকে সমার্থক বলে দেখানো হয়েছে, এইটা দেখানো তখনই সম্ভব হবে যখন আমরা বলতে পারবো যে ব্যাচেলার এবং আনম্যারিড ম্যান এই দুটি সিনোনিমাস। তাহলে সিনোনিমিটির সমস্যাটা কিন্তু আবার উপস্থিত হয়ে যায়। হ্যাঁ, তো ডেফিনেশনের সাহায্যে সিনোনিমিটির ব্যাখ্যা দেওয়া যাবে না, কারণ ডেফিনেশনের সাহায্যে যদি সিনোনিমিটির ব্যাখ্যা দিই, তাহলে ডিকশনারি মানে লেক্সিকোগ্রাফিক্যাল ডেফিনেশন আর কি, যদি যেটাকে আমরা বলছি, সেই ডিকশনারির ডেফিনেশন, হ্যাঁ, সেই যে ডিকশনারি ব্যবহার থেকে ব্যবহারের সাহায্যে সিনোনিমিটি অর্থাৎ সমার্থতার ব্যাখ্যা আমরা দিতে পারি না, কেননা ডিকশনারিতে যে ব্যবহারের উল্লেখ থাকে সেটা আবার প্রিসাপোজ করে এরকম একটি সিনোনিমির প্রিন্সিপাল অফ সিনোনিমি বা সমার্থতার নিয়মের উপরে নির্ভর করে। তো এইরকম একটি আমরা ভারতীয় দর্শনকে অনুসরণ করে বলতে অন্যান্য আশ্রয় দোষ একে অপরের উপর আশ্রয় করে রয়েছে, তাই দুটোর কোনোটিকে আমরা গ্রহণ করতে পারি না, অ্যাটলিস্ট ইন দিস কনটেক্সট, যেখানে আমরা অ্যানালিটিসিটিকে এক্সপ্লেন করছি ইন টার্মস অফ সিনোনিমি। আর একটা সম্ভাব্য উপায় হতে পারে যেটা অনেকটা লাইবনিজ ব্যবহার করেছিলেন, যে লাইবনিজের আইডেন্টিটি থিওরি অনুসারে, যে দুটি
উম, উম, দুটি পদ সিনোনিমাস হবে যদি কোনো একটি কনটেক্সটে একটি পদের ব্যবহার থাকে, তাহলে সেই কনটেক্সটে আমরা ওই পদের বদলে তার মানে তার সাথে মানে অন্য একটি পদ ব্যবহার করি, এবং সেই রিপ্লেসমেন্টের ফলে যদি ওই কনটেক্সটের অর্থের পরিবর্তন না হয়। একটু সিম্পল ভাষায় যদি বলি তাহলে দুটি পদ সিনোনিমাস হবে যদি এবং কেবল যদি একটি বাক্যে কোনো একটি পদের ব্যবহার আছে, সেই পদটিকে সরিয়ে রিপ্লেস করে অপর একটি পদ ব্যবহার করলাম এবং তার ফলে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হলো না, তাহলে ওই যে পদের বদলে যে পদটাকে আমরা রিপ্লেস করেছি সেইটা সরি সেই পদটা হ্যাঁ সেই দুটি পদ পরস্পরের সাথে সিনোনিমাস। তাহলে so two terms or two words are synonymous with each other. স্যার শোনা যাচ্ছে না, মিউট হয়েছে আপনার। ওকে, সরি সরি अगेन। হ্যাঁ, লাইবনিজের এই যে বক্তব্য সেই অনুসারে আমরা কি বুঝলাম যে দুটি পদকে আমরা সিনোনিমাস বলতে পারি যদি একটি পদ একটি পদের বদলে অন্য পদ ব্যবহার করলে, ইন্টারচেঞ্জ করলে কনটেক্সটের মিনিং পরিবর্তন না হয়। কনটেক্সটের মিনিং বলতে আমরা সিম্পলি বুঝতে পারি সেন্টেন্সের মিনিং পরিবর্তন যদি না হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা ইন্টারচেঞ্জেবিলিটি রিলেশন আছে, একটার বদলে আরেকটাকে চেঞ্জ করতে পারি, একটার বদলে আরেকটাকে রিপ্লেস করতে পারি। সালভা ভেরিটেট, এই সালভা ভেরিটেট যে ল্যাটিন টার্ম, এটার মিনিং হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং অফ দি কনটেক্সট। হ্যাঁ, এইটাই, অর্থাৎ কনটেক্সটের মিনিং পরিবর্তন না করে যদি একটা পদকে আর একটা পদের বদলে রিপ্লেস করতে পারি, প্রতিস্থাপন করতে পারি, তাহলে দুটি পদ সিনোনিমাস। এটাই হচ্ছে লাইবনিজের আইডেন্টিটি থিওরি থেকে নিশ্চিত হয়। হ্যাঁ, তো অন্যভাবে বলতে গেলে মিনিং পরিবর্তন করা বা ট্রুথ ভ্যালু পরিবর্তন না হয়, এটা এইভাবেও বলতে পারি। হ্যাঁ, তো সালভা ভেরিটেট কথাটার অর্থ এইরকম ভাবে আমরা বুঝলাম। তো কোয়াইন দেখাচ্ছেন যে কোয়াইন বলছেন যে এটা একটা এক্সটেনশনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ওয়ার্কেবল হয় না, কাজ করে না। এক্সটেনশনাল ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝবো আমরা, যেখানে আমরা অবজেক্টের একটা মানে ইন্টেনশনাল ল্যাঙ্গুয়েজ আর এক্সটেনশনাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু পার্থক্য এখানে আমাদের একটা প্রয়োজন। এক্সটেনশনাল ল্যাঙ্গুয়েজ মানে দুটো, যে ল্যাঙ্গুয়েজে আমরা দেখাই যে দুটো ফিজিক্যাল অবজেক্টস, মানে একটা অবজেক্টের বা কোনো অবজেক্টের কোনো ফিজিক্যাল প্রপার্টি, তারা মানে কি বলা যায়, সহজ মাসে বলতে গেলে যে দুটো ফিজিক্যাল প্রপার্টি তারা সমার্থক বলতে তারা একই সেট অফ অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। যেমন আমরা যদি ত্রিভুজের আলোচনাতে যাই, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজগুলি সমদ্বিবাহু হয় তারা
উম, সমদ্বিবাহু ত্রিভুজগুলি আহ আচ্ছা, ত্রিভুজের উদাহরণটা সূক্ষ্মকোণী না, সূক্ষ্মকোণী হয় না। আচ্ছা, ত্রিভুজের উদাহরণটা এই মুহূর্তে মাথায় আসছে না। ত্রিভুজের মানে ত্রিভুজের যে আলোচনাটা ছিল, আমরা এইরকম বলতে পারি যে যেসব জীবের হার্ট আছে, হৃদয় আছে, তাদের কিডনিও আছে। এখন এই ক্রিয়েচার্স উইথ হার্ট অ্যান্ড ক্রিয়েচার উইথ কিডনি, এইগুলো আহ, মানে একই সেট অফ অবজেক্টসকে অ্যাপ্লাই, একই সেট অফ অবজেক্টস এর ক্ষেত্রে ট্রু হয়। তাহলে যে অবজেক্ট গুলো বা যে ক্রিয়েচার গুলোকে আমি উইথ হার্ট বলতে পারি, সেই একই ক্রিয়েচার গুলোকে সেই সেম সেট অফ অবজেক্টের ক্ষেত্রে আমার ক্রিয়েচার উইথ কিডনিজ এই পদটা প্রয়োগ করতে পারি। তো যদি এই রকম হয়ে থাকে, তাহলে একটার বদলে আরেকটাকে আমরা প্রতিস্থাপন করতে পারছি। কিন্তু এইরকম প্রতিস্থাপন করা মানেই তারা কিন্তু সমার্থক নয়। আমরা পরিষ্কার বুঝতে পারছি ক্রিয়েচার উইথ হার্ট is something different. It has some different meaning than that of creature with kidneys. এই টার্মটার থেকে অন্য একটি অর্থ বোধ করে, যদিও তারা কিন্তু এক্সটেনশনালি তারা একই অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। তো এই যে এক্সটেনশনাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এই এক্সটেনশনাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সমার্থতার যে নিয়ম, সেই নিয়মটা মানে প্রযোজ্য হয় না, মান্যতা পায় না। কেননা ক্রিয়েচার উইথ কিডনিজ এবং ক্রিয়েচার উইথ হার্ট, এই যে দুটো টার্ম পেলাম, ক্রিয়েচার উইথ কিডনিজ এবং ক্রিয়েচার উইথ হার্ট, এই দুটো একই কনটেক্সটে ব্যবহৃত হলেও মানে সব ক্ষেত্রে যদি যেখানে যেখানে ক্রিয়েচার উইথ হার্ট এই পদটা ব্যবহার হয়েছে, সেখানে সেখানে ক্রিয়েচার উইথ কিডনিজ এই পদটা ব্যবহার করি, তাহলে সেন্টেন্সের ট্রুথ ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? বিকজ দে আর মেয়ার কোইন্সিডেন্সিয়াল, মানে তাদের মধ্যে একটা 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 আকস্মিকতা রয়েছে, একটা কোইন্সিডেন্সের সম্পর্ক রয়েছে, যে ঘটনাক্রমে দেখা যাচ্ছে যে যেসব ক্রিয়েচারদের কিডনি আছে সেই সব ক্রিয়েচারদের হার্টও আছে। কিন্তু তার মানে এই নয় যে যে জীবেদের কিডনি আছে সেই জীবেদের হার্ট আছে, এই দুটি সমার্থক, এই দুটি পদ সমার্থক হবে। তো এই যে এক্সটেনশনাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই একটা অসুবিধা দেখা যায়। তো এই ক্ষেত্রে আমরা একটা ধারণা ইউজ করতে পারি, ইন্টারচেঞ্জেবিলিটিকে আমরা ধারণা করতে পারি যে এইরকম অ্যাক্সিডেন্টাল প্রপার্টির ক্ষেত্রে হবে না, একটা নেসেসারি কানেকশন থাকবে। হ্যাঁ, তাহলে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। যে যেমন দেখানো হলো যে ক্রিয়েচার উইথ হার্ট আর ক্রিয়েচার উইথ কিডনিজ এইরকম অ্যাক্সিডেন্টাল প্রপার্টি হলে হবে না, সেই দুটি ধারণার মধ্যে একটা নেসেসারি কানেকশন থাকতে হবে। তো তবেই একটা আমরা ইন্টারচেঞ্জেবিলিটি সম্পর্কটাকে, ইন্টারচেঞ্জেবিলিটি সালভাভেরিটেড এই প্রিন্সিপালটাকে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু এখানে আরেকটি সমস্যা যেটা থেকে যায় সেটা হচ্ছে যে এই নেসেসিটির ধারণাটাও আবার একইভাবে সেই অ্যানালিটিসিটির উপর নির্ভর করে। কেননা কোনো বাক্য নেসেসারিলি ট্রু, এইটা দেখাতে গিয়ে আমরা আবার সেই ঘুরে ফিরে সেটাকে অ্যানালিটিক, তাই সেটা নেসেসারিলি ট্রু, এইরকম ভাবে আমরা এইরকম ভাবেই আমাদের দেখাতে হয়। তো এইরকম একটি যদি সিনোনিমিটিকে আমরা যদি ব্যবহার করি, তার যে সম্ভাব্য যে ব্যাখ্যা রয়েছে সেখানে এই সমস্যাটা দেখা দেয়। তাহলে লেক্সিকোগ্রাফিক্যাল যে প্রপোজাল বা ডেফিনেশন, সেটাও এইরকম ভাবে একটি অন্যন্যাশ্রয় সমস্যা বা একটি মানে সিনোনিমিটির উপরে লেক্সিকোগ্রাফিক্যাল ইউজের উপরে সিনোনিমিটি, এরকম একটা দোষ দেখা দেয়। দ্বিতীয় ক্ষেত্রে এরকম একটা সার্কুলারিটি দেখা দেয়। তৃতীয় আর একটি সম্ভাবনা অনেকে প্রপোজ করেন, বিশেষ করে কোন কোন লজিক্যাল পজিটিভিস্টরা যারা লিঙ্গুইস্টিক স্টিপুলেশন বলছেন, একটা স্টিপুলেশন বলতে একটা মিনিং স্টিপুলেশন, হ্যাঁ, একটা সিম্যান্টিক রুল, বা মিনিং স্টিপুলেশনের কথা তিনি বলছেন। হ্যাঁ, তো কোন কোন দার্শনিক বলছেন, বিশেষ করে যেমন আমরা এক্ষেত্রে উল্লেখ করতে পারি কার্নেপের কথা।
কার্নাপ যেমন তিনি তার যে তার যে আবভাও প্রজেক্ট ছিল সেখানে তিনি উল্লেখ করছেন যে এইরকম আমরা সিম্যান্টিক রুলের সাহায্যে সিনোনিমিটিকে ব্যাখ্যা বা অ্যানালিটিসিটির একটা ব্যাখ্যা অ্যানালিটিসিটির একটা ব্যাখ্যা দিতে পারি সিম্যান্টিক্যাল রুলস। যেমন তিনি বলছেন যে আমরা এরকম কিছু আর্টিফিশিয়াল রুল বা একটা প্রপোজাল দিতে পারি, কনভেনশনাল প্রপোজাল দিতে পারি যেখানে এই পদটি এই পদের বোধক হবে। এইরকম একটা স্টিপুলেশন, মিনিং স্টিপুলেশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যেমন আমরা বলতে পারি যে ব্যাচেলার এই পদটি, আনম্যারিড ম্যান এই পদ এর বোধক হবে, এই পদের অর্থ এই পদ ভাবে এইভাবে আমরা বুঝবো। হ্যাঁ, এই যে একটা ডেফিনেশন, একটা সিম্যান্টিক্যাল ডেফিনেশন দেওয়া হচ্ছে, সেই রকম কিছু সিম্যান্টিক্যাল রুল, সেটার সাহায্যে আমরা অ্যানালিটিক স্টেটমেন্টকে আলাদা করতে পারি, বা সিম্যান্টিক্যাল রুলের সাহায্যে অ্যানালিটিক স্টেটমেন্টের একটা ব্যাখ্যা দিতে পারি, ডিফাইন করতে পারি। কোয়াইন এর উত্তরে বলছেন যে সিম্যান্টিক্যাল রুলগুলি আসলে থিওরিটিক্যাল, এবং সেই থিওরিটিক্যাল রুলগুলো শুধুমাত্র একটা পদ আর একটা পদের সমার্থক হবে এই প্রস্তাবটা দেওয়ার ফলেই তারা কার্যকরী হচ্ছে তা কিন্তু নয়। কোনো সিম্যান্টিক রুল কে আমরা গ্রহণ করব কি করব না সেটা নির্ভর করে যে আসলে সেই সিম্যান্টিক রুলটা অ্যানালিটিক হবে কি হবে না তার উপরে। তার মানে সিম্যান্টিক রুলটা ইনভেরিয়েবলি অ্যাপ্লিকেবল হচ্ছে, সব জায়গায় অ্যাপ্লিকেবল হচ্ছে, হ্যাঁ, সব ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হচ্ছে, এটা বলা মানেই আমরা দাবি করছি যে সিম্যান্টিক রুলটা আসলে এরকম একটি অ্যানালিটিক বাক্য। তাহলে এই যে মিনিং স্টিপুলেশন বা সিম্যান্টিক রুল একটা আর্টিফিশিয়াল প্রপোজাল, হ্যাঁ, বা আর্টিফিশিয়াল একটা ডেফিনেশনাল প্রপোজাল, সেটাও কিন্তু আলটিমেটলি এরকম অ্যানালিটিসিটির কনসেপ্টের উপরে, বিশ্লেষণতার ধারণার উপরে কিন্তু নির্ভর করে। তো এইভাবে তিনি দেখাচ্ছেন যে এই যে বিশ্লেষণ মানে অ্যানালিটিসিটির, এই যে অ্যানালিটিক বলতে যেটা আমরা বুঝবো বা যেটাকে আমরা সিনথেটিক থেকে আলাদা করব, এইরকম কোনো হার্ডকোর আমরা ক্রাইটেরিয়া প্রদান করতে পারি না, দেওয়া সম্ভব নয়, যার সাহায্যে আমরা সিনথেটিক বচনকে আলাদা করবো বা অ্যানালিটিক বচনকে সিনথেটিক বচন থেকে আলাদা করতে পারি। তো এই সমস্যাটা তিনি উল্লেখ করেছেন যে ফার্স্ট ডগমার ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায়। এরপরে তিনি দ্বিতীয় যে ডগমার কথা উল্লেখ করেছেন, যেটাকে তিনি রিডাকশনিজমের সমালোচনা করেছেন। রিডাকশনিজমটা কি? যে প্রতিটি অর্থপূর্ণ বচন বা বিবৃতিকে কোনো না কোনো ভাবে একটা ইমিডিয়েট এক্সপিরিয়েন্স প্রকাশকারী বাক্যে পর্যবসিত করা যায়, বা কালেকশন অফ অর লজিক্যাল কনস্ট্রাকশন অফ সেন্টেন্স হুইচ এক্সপ্রেস ইমিডিয়েট এক্সপিরিয়েন্স। তাহলে যে কোনো ধরনের অভিজ্ঞতাপূর্ণ বা অর্থপূর্ণ বাক্যকে আমরা এইরকম কিছু ইমিডিয়েট এক্সপিরিয়েন্স, সেন্সুয়াল এক্সপিরিয়েন্স প্রকাশকারী যে বাক্য আছে সেইগুলোর লজিক্যাল কনস্ট্রাকশন বা সেগুলোর একটা সেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তার একটা বিশেষ যৌক্তিকভাবে যুক্ত হয়ে তারা এরকম এম্পিরিক্যাল বাক্য বা জটিল অর্থপূর্ণ বাক্য গঠন করে, এইরকম ভাবে দেখানো হয়। এমপিরিসিস্টরা এরকম ভাবে দেখান। তো বলতে গেলে যে বলা যায়, যেমন আমরা যে ওই যদি আমরা এই যে ইউনিভার্সাল বাক্যগুলোকে বা এক্সিস্টেন্সিয়াল বাক্যগুলোকে কেমন ভাবে লজিক্যালি আমরা এক্সপ্লেন করতে পারি, তার যে প্রস্তাব ট্র্যাক্টেটাসে উইটগেনস্টাইন দিয়েছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে অল ভ্যালুজ অফ এক্স, এক্স হ্যাজ দ্য প্রপার্টি এফ। এক্স যাই হোক না কেন, এক্স এর
এফ প্রপার্টি আছে, এক্স এর এফ হওয়ার ধর্ম আছে, তার মানে অন ভ্যালুস অফ এক্স এফ এক্স। এই বাক্যটা যদি এ বি সি ডি ই এফ এইরকম যত বাক্য মানে স্মল লেটারে এ বি সি ডি, আমরা যদি চারটে এ বি সি ডি এই চারটে ব্যক্তিযুক্ত জগতে এই বাক্যের যে যৌক্তিক কাঠামো কি হবে সেটা বিশ্লেষণ করি, তাহলে কি হবে, এক্স যেই হোক না কেন এক্স এর এফ প্রপার্টি আছে, তাহলে এক্স কে কে হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, সি হতে পারে, ডি হতে পারে, চারজন হতে পারে। চার ব্যক্তিযুক্ত জগতে যদি এই বাক্যের যৌক্তিক কাঠামোটা আমরা দেখি, তাহলে সেটাকে আমরা এইরকম ভাবে ব্যাখ্যা করতে পারি যে এ হ্যাজ দ্য প্রপার্টি এফ অর্থাৎ এফ এ, অ্যান্ড বি হ্যাজ দ্য প্রপার্টি এফ অর্থাৎ বি এফ বি, অ্যান্ড সি হ্যাজ দ্য প্রপার্টি এফ অর্থাৎ এফ সি, অ্যান্ড ডি হ্যাজ দ্য প্রপার্টি এফ অর্থাৎ এফ ডি। হ্যাঁ, তো এইরকম এ হ্যাজ দ্য প্রপার্টি এফ, এটা একটা ইমিডিয়েট, that sentence express some immediate experience. B has the property F, এটাও এইরকম একটা ইমিডিয়েট এক্সপিরিয়েন্স প্রকাশ করে, এই বাক সেন্টেন্সের দ্বারা প্রকাশিত হয়। তো এইরকম কিছু ইমিডিয়েট এক্সপিরিয়েন্স প্রকাশকারী যে বাক্যগুলি রয়েছে, অর্থাৎ যে বাক্যের দ্বারা প্রকাশিত হচ্ছে কোনো ধরনের ইমিডিয়েট এক্সপিরিয়েন্স, সেই বাক্যের লজিক্যাল কনস্ট্রাকশন রূপে আমরা একটা কমপ্লেক্স বাক্যকে আমরা দেখাই, মিনিংফুল রূপে দেখাই। এইটাই লজিক্যাল পজিটিভিস্টদের বা লজিক্যাল এমপিরিসিস্টদের বা ক্লাসিক্যাল এমপিরিসিস্টরা এরকম ওই যে আমরা যদি হিউমকে মনে করার চেষ্টা করি, ইমপ্রেশন আর আইডিয়াস দিয়ে সবকিছু ব্যাখ্যা করেছিলেন। সব জ্ঞান, মানে সব ধরনের নলেজকেই তিনি ইমপ্রেশন আর আইডিয়াস দিয়ে ব্যাখ্যা করেছেন। ইমপ্রেশনস গুলো আলটিমেটলি ইমপ্রেশন দিয়ে ব্যাখ্যা করেছিলেন, আইডিয়াস গুলো আবার ইমপ্রেশন দিয়ে ব্যাখ্যা করেছেন। সেই ইমপ্রেশনস গুলো হচ্ছে ইমিডিয়েট এক্সপিরিয়েন্স। তো ক্লাসিক্যাল এমপিরিসিজমে এরকম একটা প্রস্তাব আমরা পাই। তো এই যেটাকে আমরা বলতে পারি যে অবজারভেশনাল স্টেটমেন্ট বা অবজারভেশন স্টেটমেন্ট বা সেন্স ডেটা statement that express some sense data, statement or sentence that express some immediate experience, এইরকম কিছু সেন্টেন্সে রিডিউস করা। এই যে রিডাকশনালিজমের বিরুদ্ধে কোয়াইন আপত্তি তুলেছেন, এটাকে তিনি বলছেন যে এটা একটি অবাস্তব আশা। এইরকম কোনোভাবেই আমরা এটাকে বাস্তবে এরকম কোনো রিডিউস করতে পারি না, এটা অসম্ভব। যেমন আমরা বললাম যে রুডল্ফ কার্নাভ তার যে আফবাউ যে প্রজেক্ট ছিল, অর্থাৎ দার লজিসে আফবাউ দার ওয়েলথ, লজিক্যাল কনস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড, এই যে প্রচেষ্টা করেছিলেন এই গ্রন্থে, জগৎকে তিনি সেন্সরি কোয়ালিটিস, কিছু ইন্দ্রিয়লব্ধ কোয়ালিটি এবং একটা লজিক্যাল কনস্ট্রাকশন, তাদের যে পারস্পরিক লজিক্যাল কনস্ট্রাকশন দিয়েই ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। এই যে লজিক্যাল কনস্ট্রাকশনের ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে, সেখানে বেশ কিছু ধারণা অপরিবর্তিত থাকে। যেমন ধরা যাক যে বস্তুর অবস্থান বোঝাতে কোয়ালিটি এফ ইজ অ্যাট পয়েন্ট অফ as টেম্পোরাল পয়েন্ট এক্স ওয়াই জেড। এই যে ধারণাটা, মানে আমরা যখন একটা কোয়ালিটি বা একটা কোনো একটা অ্যাট্রিবিউটকে কোনো একটা বস্তুর ক্ষেত্রে আছে এইরকম অ্যাসক্রাইব করি, এরকম একটা লজিক্যাল প্রেডিকেট অ্যাসক্রিপশন করি, সেই প্রেডিকেটটা তো অ্যাসক্রাইবড হয় কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের নিরিখে, পয়েন্ট অফ টাইমের নিরিখে। এই যে ইজ অ্যাট সাম পয়েন্ট অফ টাইম, লাইক টাইম T1, T2, T3, এই যে টাইমের নিরিখে আমরা যে অ্যাসক্রাইবটা করছি, এই যে ইজ অ্যাট সংযোজকটি, এই কানেক্টিভটি কিন্তু সব ক্ষেত্রেই অপরিবর্তিত থেকে যায়।
এখন এই কানেকটিভ, লজিক্যাল কানেকটিভ এছাড়াও যে লজিক্যাল কানেকটিভ গুলো রয়েছে সেগুলোকে আমরা কোনোভাবেই কোয়ালিটি হিসেবে বা কোয়ালিটির পার্ট হিসেবে দেখাই না। এইগুলোকে কেমন করে আমরা রিডিউস করব? এই যে টেম্পোরাল কানেকটিভ বা লজিক্যাল কানেকটিভ যেগুলো রয়েছে, যে কানেকটিভ গুলো সব ক্ষেত্রেই অপরিবর্তিত থেকে যায়, এই কনসেপ্ট গুলো কানেকটিভের, লজিক্যাল কানেকটিভের যে কনসেপ্ট গুলো সেগুলো কিন্তু কোনোভাবে রিডিউস করা যায় না, সেগুলো থেকেই যায়। অর্থাৎ আমরা সেগুলোকে কোয়ালিটি বা প্রেডিকেটের পার্ট বলতে পারছি না, আবার সেগুলো অবজেক্টের পার্ট এইরকম ভাবে বলতে পারছি না, বা সেগুলো সেন্স ডেটার পার্ট এইভাবেও বলতে পারি না। তো এই যে তারা যে প্রস্তাবটা দিয়েছেন যে প্রত্যেকটাকে আমরা সেন্স ডেটাই রিডিউস করতে পারবো, সেইগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে রিডিউস করতে পারবো সেরকম কিন্তু সম্ভব হচ্ছে। দ্বিতীয় যে আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য এই সেকেন্ড ডগমা সম্বন্ধে আমরা বলতে পারি যে প্রতিটি মানে অর্ডিনারি ল্যাঙ্গুয়েজের সব বাক্যকেই যে আমরা সেন্স ডেটা ভাষায় অনুবাদ করব তেমনটা করা যায় না। মানে বেশ কিছু বাক্য আছে যেগুলো আমরা হয়তো সাধারণত ব্যবহার করি, কিন্তু আমরা সেগুলোর অনুষঙ্গী সেন্স ডেটা যে সবসময় পাবো বা এরকম কোনো সেন্সারি ইমপ্রেশন পাবো বা সেন্সারি সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস সেন্সারি ইমপ্রেশন, এইরকম কোনো বাক্যের রিয়াকশন করার কোনো রিয়াকশন করা যাবেই এইরকম নিশ্চয়তা কিন্তু আমরা পাই না। তো এই দুটি ডগমা বেসিক্যালি লজিক্যাল পজিটিভিস্ট এবং লজিক্যাল এম্পিরিসিস্ট এবং ক্লাসিক্যাল এম্পিরিসিস্টরা মোটামুটি এই দুটি ডগমাকে মেনে নিয়ে তাদের এম্পিরিসিজমের তত্ত্বকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। তো কোয়াইন এই দুটি ডগমার সমালোচনা করেছেন। কোয়াইন পরে বললেন, ওই প্রবন্ধের শেষের দিকে গিয়ে বলছেন যে এই যে দুটি ডগমার আলোচনা করা হলো, এই দুটি ডগমা কিন্তু দুটি হলো এটার একটা তারা পরস্পরের উপর নির্ভরশীল এবং একটা ফান্ডামেন্টাল কনসেপ্টের উপরে কিন্তু এই একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, একটা মৌলিক বিশ্বাস বা একটা ফান্ডামেন্টাল বিলিফের উপরে এটা এই দুটি ডগমাই কিন্তু প্রতিষ্ঠিত। সেটা কি যে কোনো বাক্যের ট্রুথ কন্ডিশনসকে, অর্থাৎ সত্যতার যে শর্তগুলিকে দুটি স্বতন্ত্র উপাদানে বিভক্ত করা যায়, ইন্ডিপেন্ডেন্ট দুটি ডিফারেন্ট এলিমেন্টে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ফ্যাকচুয়াল কম্পোনেন্ট, একটা বচনে একটা ফ্যাকচুয়াল কম্পোনেন্ট থাকে, আর একটা হচ্ছে তার সিম্যান্টিক বা লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট। তাহলে এইটা তারা দেখাতে চান যে ফ্যাকচুয়াল কম্পোনেন্ট এবং সিম্যান্টিক কম্পোনেন্ট বা লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট গুলো হচ্ছে ট্রুথ কন্ডিশনের দুটি ডিফারেন্ট এবং স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, দুটো ট্রুথ কন্ডিশনের ক্ষেত্রে দুটি অপরিহার্য উপাদান, কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্ট। এটাই হচ্ছে আমাদের এম্পিরিসিস্টদের মূল বক্তব্য। কিন্তু কোয়াইন দেখান যে এই পৃথকীকরণ, এই যে দুটো কম্পোনেন্টকে আমরা আলাদা করলাম, ফ্যাকচুয়াল কম্পোনেন্ট এবং তার লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট বা সিম্যান্টিক কম্পোনেন্ট, অর্থাৎ মিনিংকে ফ্যাকচুয়ালিটি বা রিয়ালিটি থেকে আলাদা করে একটি স্বতন্ত্র উপাদান হিসেবে দেখানোর যে প্রবণতা, সেইটা সম্ভব নয়, সেটাকে আলাদা করতে পারা যায় না। রিডাকশনিজম সফল হতো যদি আমরা এই বাক্যটির যে ফ্যাকচুয়াল অংশটিকে আলাদা করে দেখাতে পারতাম, অর্থাৎ তার যে ফ্যাক্ট কন্টেন্টটা রয়েছে সেই ফ্যাক্ট কন্টেন্টটা তার অর্থগত যে উপাদান তার থেকে সম্পূর্ণরূপে আলাদা করে যদি আমরা দেখাতে পারতাম, তাহলে রিডাকশনিজমটা সম্ভব হতো। অর্থাৎ সেখানে আমরা দেখাতে পারতাম যে সেন্টেন্স কিভাবে এরকম একেবারে সিম্পল অ্যাটমিক ফ্যাক্টে রিডিউস করে দেওয়া যায়। দ্বিতীয় কথা হচ্ছে যে
অ্যানালিটিসিটির ধারণাটিও স্পষ্ট হতো, আরো ক্লিয়ারলি আমরা এস্টাবলিশ করতে পারতাম যদি অ্যানালিটিক ট্রুথ আমরা এই দুটি মানে দুটি এলিমেন্টকে, ফ্যাকচুয়াল কন্টেন্ট এবং লিঙ্গুইস্টিক কন্টেন্টকে আলাদা করতে পারতাম, যেটা লজিক্যাল পজিটিভ এমপিরিসিস্টরা করতে চেয়েছে। অ্যানালিটিক ট্রুথ হবে, আমরা জানি যে অ্যানালিটিক ট্রুথ হবে সেই সব বাক্যগুলি যেগুলি ট্রুথ কন্ডিশন সম্পূর্ণরূপে লিঙ্গুইস্টিক বা সিম্যান্টিক কম্পোনেন্টের উপর নির্ভরশীল। তার মানে তার ট্রুথ কন্ডিশন বোঝার জন্য অ্যাপার্ট ফ্রম ইটস সিম্যান্টিক অর মিনিং, linguistic component, we need not to consider other component of analytic truths. Analytic truths কে জানার জন্য whether a given sentence or statement is analytic or not, we need not to examine apart from its semantic component, apart from its linguistic component. তাহলে একটা অ্যানালিটিক ট্রুথ কে জানার জন্য জাস্ট সিম্যান্টিক কম্পোনেন্ট, অর্থাৎ শব্দগুলো কি, মিনিং গুলো কি, তার মিনিংটা কি, এইটুকু জানলেই আমরা অ্যানালিটিক ট্রুথ কিনা জানতে পেরে যাই। অর্থাৎ এই বাক্যটা, এই বাক্যের মধ্যে এই পদটা সমার্থক কিনা, বা এই পদের মিনিং আর এই পদের মিনিং, অর্থাৎ উদ্দেশ্য পদের মিনিং আর বিধেয় পদের মিনিং, দুটো জানতে পারলেই কিন্তু আমরা বাক্যটা অ্যানালিটিক কিনা জানতে পেরে যাই। দুটি যদি সমার্থক হয়, একই অর্থ বুঝিয়ে থাকে, তাহলে অ্যানালিটিক, যদি না বোঝাই তাহলে অ্যানালিটিক নয়। তাহলে এই যে সিম্যান্টিক, অর্থাৎ সিম্যান্টিক কন্ডিশন বা কম্পোনেন্ট, অর্থাৎ বাক্যের অর্থ ব্যতিরেকে, মানে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদের অর্থ ব্যতিরেকে আমাদের ফ্যাকচুয়াল কন্টেন্টে অনুসন্ধান করতে হতো না, বা ফ্যাক্ট ওয়ার্ল্ডে গিয়ে, আমাদের জগতে গিয়ে, রিয়ালিটিতে গিয়ে অনুসন্ধান করতে হতো না যে সত্যিই কোনো ব্যাচেলার আনম্যারিড কিনা, এটা অনুসন্ধান করতে হয় না। তো এইভাবে শুধুমাত্র লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট বা সিম্যান্টিক কম্পোনেন্টের উপর নির্ভর করেই আমরা এই বাক্যের সত্যতা দেখাতে পারি। কিন্তু কোয়াইন যেমন বলেছেন যে সাধারণ মানুষের এটিকে একটা সাধারণভাবে আমরা এরকম একটা অনুমান করতে পারি যে একটি বিবৃতি সত্যতা কোনো না কোনো ভাবে তার লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট ও ফ্যাকচুয়াল কম্পোনেন্টের বিশ্লেষণযোগ্য, এইরকম ভাবে দেখানো হয় যে একটা বাক্য তার যে ট্রুথ ভ্যালু বা তার যে মিনিং, সেটা তার লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট অথবা ফ্যাকচুয়াল কম্পোনেন্টের উপরে সম্পূর্ণভাবে এরকম বিশ্লেষণ করা যায়, বা তাদের লিঙ্গুইস্টিক কম্পোনেন্ট বা ফ্যাকচুয়াল কম্পোনেন্টের বিশ্লেষণ যোগ্য তারা। কিন্তু এই যে অনুমান, এই যে ধরে নেওয়া, এটি যুক্তিসঙ্গত নয়। এটা এই ধরে নেওয়াটা লজিক্যাল নয়, কেননা যে বিবৃতিতে ফ্যাকচুয়াল কম্পোনেন্টটি মানে ফ্যাকচুয়াল কম্পোনেন্টের কোনো ভূমিকা থাকে না, অর্থাৎ সেখানে ফ্যাক্টের কোনো কি বলা যায়, ফ্যাক্টের কোনো ব্যবহার থাকে না। অর্থাৎ সিম্পলি বলতে গেলে অ্যানালিটিক স্টেটমেন্টের ক্ষেত্রে, যেখানে আমরা শুধুমাত্র লিঙ্গুইস্টিক কম্পোনেন্টের কনসিডার করে, লিঙ্গুইস্টিক কম্পোনেন্টের আলোচনা করে তার সত্য মূল্য নির্ধারণ করতে পারি, বা তার সত্য হওয়ার সম্ভাবনাটাকে নির্ধারণ করতে পারি, সেই ধরনের বাক্যের ক্ষেত্রে তাহলে বলতে হবে তার কোনো ফ্যাকচুয়াল কন্টেন্ট নেই। কিন্তু আমরা বাস্তবে দেখি যে এইরকম ফ্যাকচুয়াল কন্টেন্ট থাকে, অর্থাৎ সেই বাক্যটি আমরা যদি বাস্তবে পরীক্ষা করি তাহলে তার এইরকম দৃষ্টান্ত আমরা পেয়ে থাকি। সুতরাং এটার সাহায্যে কোয়াইন আসলে দেখাতে চাইলেন যে অ্যানালিটিক বাক্য ফ্যাকচুয়াল কন্টেন্ট শূন্য, তার কোনো ফ্যাকচুয়াল কন্টেন্ট নেই, এমনটা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে হয় না। তো আসলে কোয়াইন যেটা দেখাতে যাচ্ছেন যে এই দুটি সত্যতার যে দুটি শর্ত, দুটি যে এলিমেন্ট, ফ্যাকচুয়াল কন্টেন্ট এবং সিম্যান্টিক কন্টেন্ট গুলোকে আমরা এরকম করে আলাদা করতে পারি না, এইরকম পৃথক করা সম্ভব নয়। তিনি দেখান যে সিনোনিমিটি, অ্যানালিটিসিটি বা নেসেসিটি, এই ধারণাগুলোকে
আহ, সংজ্ঞায়িত করতে গেলে, ডেফিনিশন দিতে গেলে একটা সার্কুলারিটি উপস্থিত হয়। অর্থাৎ একটা ধারণাকে ছাড়া অপর ধারণাকে কোনোভাবেই সংজ্ঞা দেওয়া যাচ্ছে না, এবং সেই ঘুরে ফিরে এক জায়গায় চলে আসা হয়। তো আহ, এই এই যে দুটি ডগমা সমালোচনা করি, তিনি যে তার নিজস্ব যে তত্ত্বটিকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেটা হচ্ছে যে যেটা একটু আগে বললাম, যে ট্রুথ কন্ডিশনের ক্ষেত্রে যে দুটো এলিমেন্ট, একটা স্টেটমেন্টের বা সেন্টেন্সের ট্রুথ কন্ডিশনের ক্ষেত্রে যে দুটো এলিমেন্ট, তার যে ফ্যাকচুয়াল কন্টেন্ট এবং সিম্যান্টিক্যাল কন্টেন্ট বা মিনিং বা স্ট্রাকচার, হ্যাঁ, সেই দুটোকে অর্থাৎ যেটাকে অ্যানালিটিসিটি দিয়ে আমরা বুঝিয়ে থাকি, সেই দুটো ইনএক্সট্রিকেবলি রিলেটেড। ইনএক্সট্রিকেবল মানে হচ্ছে যাদেরকে আলাদা করা যায় না, যাদেরকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না। হ্যাঁ, তো এই দুটি ধারণাকে আমরা বিচ্ছিন্ন করতে পারি না। মাইকেল ডামেট এই জন্য এটিকে আমরা মাইকেল ডামেটকে অনুসরণ করে এটাকে আমরা ইনএক্সট্রিকেবিলিটি থিসিস বলতে পারি। মাইকেল ডামেট এটার নাম দিয়েছিলেন। এই থিসিস অনুসারে কোনো বাক্যের ট্রুথ কন্ডিশনের মধ্যে ফ্যাকচুয়াল কন্টেন্ট এবং লিঙ্গুইস্টিক কন্টেন্টকে চূড়ান্ত রূপে কখনো আলাদা করা যায় না। একেবারে মানে সম্পূর্ণ দুটিকে ইন্ডিপেন্ডেন্ট, দুটিকে আলাদা করে দেখবো এইরকম ভাবে আলোচনা করা যায় না। ইন দ্য এন্ড দে আর ইনসেপারেবল। হ্যাঁ, অর্থাৎ বস্তুগত সত্য আর ভাষার অর্থ একটা নিবিড় সম্পর্কের মধ্যে আবদ্ধ থাকে। হ্যাঁ, তাকে মানে একটা থেকে একটা পৃথক করে বিভক্ত করা যায় না। এই এই ইনএক্সট্রিকেবিলিটি থিসিস আসলে কোয়াইনের পরবর্তীকালে কোয়াইনের যে মিনিং হোলিজম বা মিনিং অর্গানিসিজম বলা হয় অনেক সময়, সেই মিনিং হোলিজমের একটা ভিত্তি স্বরূপ বলা যেতে পারে। একটা মৌলিক ধারণার উপরে কোয়াইন তার মিনিং হোলিজমের আলোচনা করেছিলেন। এখানে মাথায় রাখতে হবে যে এই যে মিনিং হোলিজম আসলে অনেকটা তিনি পিয়েরে দুহেম, ফ্রেঞ্চ হিস্টোরিয়ান ফিলোসফার, তাকে অনুসরণ করে এই দুহেমের একটি তত্ত্ব ছিল এপিস্টিমোলজিক্যাল হোলিজম। অর্থাৎ দুহেম বলছেন যে সায়েন্টিফিক হাইপোথিসিস গুলোকে, বিজ্ঞানের যে হাইপোথিসিস গুলো আছে সেগুলো কখনোই বিচ্ছিন্নভাবে যাচাই করা যায় না। তারা সবসময় একটি বৃহত্তর তত্ত্ব বা একটি তত্ত্বের একটি বৃহত্তর কাঠামোর অংশ হিসেবেই যাচাই হতে পারে। অর্থাৎ একটা সিস্টেমেটিক কোহেরেন্স রয়েছে তত্ত্বগুলির মধ্যে। সেই সিস্টেমেটিক কোহেরেন্সের মধ্যেই সায়েন্টিফিক তত্ত্বগুলিকে আমরা যাচাইযোগ্য কিনা, সায়েন্টিফিক তত্ত্বগুলো প্রমাণযোগ্য কিনা সেটা আমরা দেখতে পারি। তো এটা দুহেমের ফিলোসফি অফ সায়েন্সের ক্ষেত্রে তিনি এই তত্ত্বটা দিয়েছিলেন, যেটাকে আমরা এপিস্টিমোলজিক্যাল হোলিজম অনেক সময় বলে থাকি। কোয়াইন যে হোলিজমের কথা বলে থাকেন, সিম্যান্টিক হোলিজম, কোয়াইনের ধারণা অনুসারে যে ভেরিফিকেশন থিওরি অফ মিনিং, যেটা আমরা এর আগে আলোচনা করেছিলাম, এর সাথে মানে ভেরিফিকেশনিজমকে আসলে তিনি একটু আরো বেশি রিফাইন্ড করতে চেয়েছিলেন বলা যেতে পারে। তিনি তার দোষ ত্রুটিগুলো দূর করে একটু রিফাইন করার চেষ্টা করেছেন। তিনি বলছেন যে কোনো একটি বাক্যের আলাদা করে ভেরিফিকেশন করা যায় না, অর্থাৎ কোনো একটি বাক্য আলাদা করে মিনিংফুল হয় না, সেটা সেন্স এক্সপিরিয়েন্সের সাহায্যে বা অন্য কোনো পদ্ধতিতে আলাদা করে সেটাকে মিনিংফুল আমরা দেখাতে পারি না। বরং সমগ্র একটি সমষ্টি, অর্থাৎ একটা লিঙ্গুইস্টিক যে সিস্টেম রয়েছে ল্যাঙ্গুয়েজে, যে হোল ল্যাঙ্গুয়েজের মধ্যেই এই সমষ্টি হিসাবেই তার মিনিং আমরা বুঝতে পারি। তো যদি কোনো তত্ত্বের শেষে মানে তত্ত্বের ক্ষেত্রে আর কি, যদি এইরকম অভিজ্ঞতার সাথে সংঘাত ঘটে, তাহলে মানে যদি এরকম কোনো ইনকনসিস্টেন্সি অ্যারাইজ করে, যে তথ্যের ক্ষেত্রে অভিজ্ঞতার সাথে এরকম ইনকনসিস্টেন্সি আছে, তাহলে সেই সংঘাত সম্পূর্ণ তথ্য ক্ষেত্রের সাথে হয়, কোনো একটি নির্দিষ্ট বাক্যের সাথে হয় না। অর্থাৎ থিসিসটাকে বা হাইপোথিসিসটাকে আমরা যদি অভিজ্ঞতার সাথে
যাচাইযোগ্য কিনা এরকম দেখতে চাই, তাহলে আমরা বলছি যে মানে তার পার্ট, হ্যাঁ, ওই একটা একটা পার্টিকুলার অভিজ্ঞতার ক্ষেত্রে ইনকনসিস্টেন্ট হচ্ছে বা ইনকোহারেন্ট হচ্ছে তা কিন্তু নয়, যে হোল সিস্টেমের সাথে সম্পূর্ণ যে ফিল্ড অফ ফিল্ডটা রয়েছে, যে যে ফিল্ডের মধ্যে ওই সিস্টেমটাকে আমরা আলোচনা, হাইপোথিসিসটাকে আলোচনা করছি, তার সাথেই অসামঞ্জস্যপূর্ণ বা ইনকনসিস্টেন্ট হতে পারে। তো এইরকম ভাবে যদি আমরা ধরে নিই, তাহলে বাক্যটি ট্রুথ ভ্যালু শুধু পরিবর্তন করে সেটাকে আমরা আমরা এই ইনকনসিস্টেন্সিটাকে এড়িয়ে যেতে পারি। সেটা সেটা আমাদের আমরা আমরা কিভাবে অ্যাডাপ্ট করব, মানে একটা সেন্টেন্সকে ওই সিস্টেমের মধ্যে, লিঙ্গুইস্টিক সিস্টেমের মধ্যে ইনক্লুড করার জন্য কিভাবে অ্যাডাপ্ট করব, সেটা আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। অর্থাৎ অনেক সময় আমরা কি হয় ট্রুথ ভ্যালু পরিবর্তন করে বা মিনিং পরিবর্তন করে সেটাকে আমরা ওই হোল সিস্টেমের সাথে ইনক্লুড করতে পারি। তো এই যে রিঅ্যাডজাস্টমেন্ট, রিঅ্যাডজাস্টমেন্টটা সবসময় কিন্তু ওই একটা হোল লিঙ্গুইস্টিক যে স্ট্রাকচার রয়েছে, কাঠামো রয়েছে, সেই কাঠামোর সাথে ইন্ডিভিজুয়াল সেন্টেন্সকে আমরা এইরকম রিঅ্যাডজাস্টমেন্ট করে থাকি। এইটাই হচ্ছে মিনিং হোলিজমের ব্রিফলি বক্তব্য। এই এই যে ব্যাখ্যা থেকে, মানে কোয়াইনের এই আলোচনা থেকে অ্যানালিটিসিটির আমরা একটা নতুন ধরনের ব্যাখ্যার অনুসন্ধান পেতে পারি। এই এই যে নতুন ধরনের ব্যাখ্যা অনুসারে তথাকথিত যে অ্যানালিটিক স্টেটমেন্ট, যেগুলোকে আমরা এতদিন পর্যন্ত অ্যানালিটিক আর সিনথেটিকের মধ্যে একটা ক্লিয়ার কাট ডিস্টিংশন করেছিলাম, সেই অ্যানালিটিক সেন্টেন্স স্টেটমেন্ট গুলোকে, যেমন লজিকের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গুলো রয়েছে সেগুলোকে, সেগুলো ট্রুথ ভ্যালু আমরা ট্রুথ ভ্যালুকে আমরা ফিক্সড ধরে নিই, তার ট্রুথ ভ্যালু যে পরিবর্তন হতে পারে এইরকম আমরা মনে করি, কেননা সেগুলো টাইমলেসলি ট্রু, এইরকম আমরা মনে করি। সুতরাং অ্যানালিটিক এবং সিনথেটিকের মধ্যে পার্থক্য, যে 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 পার্থক্যটা আমরা দেখলাম, সেটা হচ্ছে যে এটা একটা টাইমের কন্টিনিউয়াস, সেটা টাইমলেসলি ট্রু বা ইনফাইনাইট টাইমের ক্ষেত্রে একটা ট্রু, আর সিনথেটিক বাক্যগুলো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে ট্রু। তাহলে এই যদি এইরকম যদি অ্যানালিটিক সিনথেটিকের বাক্য যে ব্যাখ্যাটা বুঝি, তাহলে আসলে কিসের উপর নির্ভর করলো, যে এটা হচ্ছে এদের যে পার্থক্যটা আসলে ডিগ্রির পার্থক্য, যে এর সত্যতাটা কত দূর পর্যন্ত বিস্তৃত। যদি সেটা এরকম বেশ দীর্ঘকাল, বা আমরা বলতে পারি যে সুদূর প্রসারী বা অনন্তকাল পর্যন্ত এর সত্যতাটাকে আমরা দেখাতে পারি, তাহলে সেটা অ্যানালিটিক। আর যদি তার সত্যটাকে একটা নির্দিষ্ট সময়ের, এই সময়ের অনন্তকাল না ধরে নিয়ে একটা নির্দিষ্ট সময় খণ্ডের মধ্যে তার সত্যতা দেখাতে পারি, তাহলে সেটা সিনথেটিক। তাহলে এই যে পার্থক্যটা, এটা হচ্ছে ডিগ্রির ডিফারেন্স। এবং এটা কোনো অ্যাবসলিউট গুণ নয়, এটাকে আমরা এইরকম অ্যাবসলিউট গুণ হিসেবে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। কোয়াইনের মতে যে কোনো বিবৃতি যাই ঘটুক না কেন, সেটা সত্য বলে দেখাতে পারি যদি আমরা সিস্টেমের মধ্যে, আমাদের যে যে লিঙ্গুইস্টিক সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারি। এর যে অ্যাডজাস্টেবিলিটি যদি থাকে, তাহলে সেইটাকে আমরা সত্য বলে দেখাতে পারি, বা তার সত্যতাকে আমরা প্রমাণ করে দেখাতে পারি। তো এই যে অ্যানালিটিক সিনথেটিকের একটি নতুন ব্যাখ্যা দিলেন, বা একরকম ভাবে তিনি এমপিরিসিজমের একটা নতুন ভার্সন দিলেন, যে তার পূর্বসূরি যে এমপিরিসিস্ট যারা ছিলেন, তাদের যে ভেরিফিকেশনিজমের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটাকে তিনি অন্যভাবে দূর করার চেষ্টা করেন। এবং কোয়াইনের পরবর্তী যে দার্শনিক চিন্তা ভাবনাগুলি রয়েছে, ইনডিটারমিনেসি অফ ট্রান্সলেশন, র্যাডিক্যাল ট্রান্সলেশন, যেগুলো আমরা পরের আলোচনাতে ছোট্ট করে একটু বাকি থিসিস গুলো জাস্ট টাচ করে যাব। এবং অলোক বোধহয় বলেছিলেন যে থার্ড ডগমা নিয়ে আলোচনা করা, সেটা যদি সম্ভব হয় নেক্সট দিনে
ডেভিডসনকে অনুসরণ করে, যে থার্ড ডেভিডসন কোয়াইনের সমালোচনা করে তিনি বলছেন যে কোয়াইন নিজে এই ধরনের একটি তার এম্পিরিসিজমের একটি এরকম ডগমা তিনি মেনেছেন, একটা বিভাজনকে তিনি স্বীকার করেছেন। সেটা আমরা পরের ক্লাসে একটু ছোট্ট করে আলোচনা করে নিতে পারি। তো এইটুকু ছিল কোয়াইনের আলোচনা। আমরা কোয়াইনের টু ডগমাস অফ এম্পিরিসিজম এই গ্রন্থটা যদি একটু দেখে নিই, আপনারা একটুখানি টেক্সটটা খুলে দেখতে পারেন। এই বোধহয় গ্রুপে দিয়েছিলাম না, যেন ঠিক ফেলে যায়। কোথায় গেল? টু ডগমাস অফ এম্পিরিসিজম পেজ নাম্বার 20, মানে প্রিন্টেড পেজের 20 থেকে স্টার্ট হয়েছে। পিডিএফ পেজের 26 থেকে স্টার্ট হয়েছে। মোটামুটি এইটুকু যতটুকু আমরা শুনলাম, যতটুকু বুঝলাম, তার থেকে এবারে টেক্সটটা যদি আমরা পড়ি মোটামুটি বোঝা যাবে। টু ডগমাস অফ এম্পিরিসিজম স্টার্ট, ফার্স্ট যে প্যারাটা হয়েছে আপনারা একটু দেখে নিন। The modern empiricism has been conditioned in a large part by two dogmas. One is a belief in some fundamental cleavage between truths which is analytic or grounded meanings independently of matters of fact, and truths which are synthetic or grounded in fact. তাহলে এই যে ক্লেভেজ, এই যে বিভাজন, ডাইকোটমি কথা তিনি উল্লেখ করলেন, একটা ক্লেভেজ বা ডাইকোটমির কথা তিনি উল্লেখ করেছেন। একটাকে অ্যানালিটিক ট্রুথ বলা হচ্ছে, যেটা গ্রাউন্ডেড ইন মিনিংস ইন্ডিপেন্ডেন্টলি অফ ম্যাটার্স অফ ফ্যাক্ট, মিনিং এর উপরেই যার অর্থ মানে যার সত্যতা নির্ভর করে, উইদাউট কনসিডারিং দ্য ম্যাটার অফ ফ্যাক্ট, it can be shown solely on its meaning, solely in virtue of its meaning. এইভাবে আমরা দেখাতে পারি। আর একটা হচ্ছে যেটা ফ্যাক্টের উপর নির্ভরশীল, grounded in fact. The other dogma is reductionism, the belief that each meaningful statement is equivalent to some logical construct upon terms which refer to immediate experience. ওই যে সেন্স ডেটা ল্যাঙ্গুয়েজে রিডিউস করা, বা অবজারভেশন সেন্টেন্সে বা অবজারভেশন স্টেটমেন্টে রিডিউস করা, এটা হচ্ছে এই যে রিডাকশনিজমের সেকেন্ড ডগমার কথা তিনি বলছেন। বোথ ডগমাস, আই শ্যাল আর্গু, আর ইল ফাউন্ডেড। এই দুটো ডগমা ইল ফাউন্ডেড। ওয়ান এফেক্ট of abandoning them is, as we shall see, a blurring of the supposed boundary between speculative metaphysics and natural science. তো এই যে এটাকে আমরা অ্যাবান্ডন করব কি যুক্তিতে, যে the blurring of the supposed boundary between speculative metaphysics and natural science. এই ন্যাচারাল সায়েন্স এবং স্পেকুলেটিভ মেটাফিজিক্স এর যে বাউন্ডারিটা, সেটাকে ব্লার করে দিচ্ছে। অ্যানাদার এফেক্ট ইজ শিফট টুয়ার্ডস প্র্যাগম্যাটিজম। এবং আমরা প্র্যাগম্যাটিক, মানে ওই যে প্র্যাগম্যাটিজমের দিকে কিন্তু আমরা যাব। সিম্যান্টিক প্র্যাগম্যাটিজমের কথা তিনি এখানে শুরুতেই বলে দিলেন। যে কান্টের যে ডিস্টিংশন বিটুইন সিনথেটিক অ্যানালিটিক অ্যান্ড সিনথেটিক ট্রুথস ওয়াজ foreshadowed in Hume's distinction between relation of ideas and matters of fact, and in Leibniz's distinction between truths of reason and truths of fact.
তাহলে দিজ আর অল সিমিলার ডিস্টিংশন, হ্যাঁ, অ্যানালিটিক, সিনথেটিক, রিলেশন অফ আইডিয়াস, ম্যাটার্স অফ ফ্যাক্ট, লাইবনিজের ডিস্টিংশন বিটুইন ট্রুথস অফ রিজন, ট্রুথস অফ ফ্যাক্ট, সব ক্ষেত্রে কিন্তু এই 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 ডিস্টিংশনটা মানে মোরালেস একই রকম, এবং সব ক্ষেত্রেই দেখানো যাবে বা দেখানো হবে যে সবগুলো কিন্তু এই সিনোনিমিটির ধারণার উপর নির্ভর করছে। যাই হোক, এইগুলো আপনারা এবার একটু পড়ে নেবেন। ফ্রেগের আলোচনা করছে যে কেমন করে আইডেন্টিটি স্টেটমেন্ট গুলোকে ওই সিনোনিমিটির উপর নির্ভর করে করা যায়। হ্যাঁ, সেকেন্ড ডগমাটা ডেফিনেশনের আলোচনা রয়েছে, তারপরে ডেফিনেশনের সাহায্যে, লিঙ্গুইস্টিক ডেফিনেশনের সাহায্যে বা লেক্সিকোগ্রাফিক্যাল ডেফিনেশনের সাহায্যে কিভাবে আমরা সেটার ব্যাখ্যা দিতে পারি। ইন্টারচেঞ্জেবিলিটির আলোচনা রয়েছে পরের সেকশনে, সেকশন 3-তে। তারপরে সার্কুলারিটির যে ইন্টারচেঞ্জেবিলিটি সালভা ভেরিটেড, যদি আমরা পিডিএফ এর 36 পেজে যাই, হ্যাঁ, এই যে ব্যাখ্যাটা আমরা আলোচনা করছিলাম, interchangeability salva veritate is meaningless until relativized to a language whose extent is specified in relevant respect. Suppose now we consider a language containing just a following material. There is an indefinitely large stock of one place predicate, for example f, where fx means that x is a man, and many place predicate, for example g, where gxy means that x loves y. এই যে ব্যাখ্যাগুলো রয়েছে সেটা আমি একটা সিম্পলিফাইড ব্যাখ্যা দিয়েছিলাম, আপনারা একটু দেখে নেবেন। এই ব্যাখ্যাটা কিভাবে ওই নেসেসিটির ধারণাকে প্রিসাপোজ করে, আবার নেসেসিটির ধারণাটা আবার অ্যানালিটিসিটির ধারণাকে প্রিসাপোজ করে, তাহলে আলটিমেটলি সেই ওই সার্কুলারিটিটা চলে আসছে, এখানে আলোচনা রয়েছে। সিমেন্টিক্যাল রুলস এর আলোচনা তারপর রয়েছে সেকশন 4-এ। সেকশন 5-এ দ্য ভেরিফিকেশন থিওরি অ্যান্ড রিডাকশনিজম, এই যে সেকেন্ড ডগমাটার আলোচনা রয়েছে। তো এবং শেষ যে প্যারাটাই, শেষের দিকটাই আমি একটুখানি জাস্ট টাচ করব। যেখানে কোয়াইন তার নিজস্ব থিসিসটাকে এখানে প্রপোজ করছেন। আপনারা একদম পিডিএফ এর 49-50 পেজেতে বা 48-49 পেজের দিকে যাবেন, 43 পিডিএফ এর বইয়ের 43 পেজেতে। If this view is right, it is misleading to speak of material content and individual statements, especially if it is a statement at all remote from a experiential periphery of the field. এই সমালোচনা করে তারপরে varying distances from sensory periphery, let me try to now clarify the notion without metaphor contains statements about the physical objects and not sense experiences. এই জায়গাটা আপনারা একটু পড়ে নেবেন। 44, 45, 46 পেজেতে, যেখানে তিনি তার নতুন ধরনের এমপিরিসিজমের প্রপোজালটা তিনি দিয়েছেন, যেটাকে আমরা সামারি করে একটু আগে আলোচনা করেছি। তো একটু পড়বেন, পড়ে যদি কোথাও অসুবিধা হয় আপনারা দেখতে পারেন। আর এছাড়া কেউ একজন বোধহয় গ্রুপে লিখেছিলেন, আমি ভুলে গেছি, ওই মিল্টন মিউনিসের একটা বই এর আগে আমি পাঠাতে বলেছিলাম বা পাঠিয়েছিলাম, কেউ একজন পাঠিয়েছিল, কন্টেম্পোরারি অ্যানালিটিক ফিলোসফি বলে যে বইটা,
এইটার যে অ্যানালিসিসটা রয়েছে, ওখানে টেক্সট ধরে ধরে তুলে তুলে তার অ্যানালিসিস রয়েছে, ওই বইটা একটু আপনারা দেখে নিতে পারেন। যার যার কাছে আছে একটু আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু বইটা পাঠিয়ে দেবেন। আজকে তাহলে এই পর্যন্ত থাক। আপনার